আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে। ঈদের আগে আগে ছাগল নিয়ে একটা আলোচনা হয়েছিল। সেটা ছিল একটা কলেজগামী ছেলে, একটা ছেলে একটা ছাগল কিনেছে 12 লাখ টাকা দিয়ে, এবং সেটাকে নিয়ে একটা ভিডিও করেছে এবং তা নিয়ে বিরাট আলোচনা, এবং আলোচনার মধ্যে নতুন একটা মাত্রা পেয়েছিল এই কারণে যে ছেলেটা কে জানা গিয়েছিল। এই ছেলেটা হলো একজন, তখন বলা হচ্ছিল আর কি, এই ছেলেটা এনবিআরের একজন সদস্যের ছেলে, এবং সেই সদস্যের নাম হলো মিস্টার মতিউর রহমান। তিনি এনবিআরের শুল্ক ও আবগারি ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা পদ কিন্তু। তো এই ভদ্রলোক মতিউর রহমান তার ছেলে, এটা নিয়ে তখন ব্যাপক আলোচনা ঈদের আগে, এবং ঈদের পরপরই দেখলাম যে মতিউর রহমান সাহেব অস্বীকার করলেন যে না, ইফাত আমার ছেলে না, এবং ছেলে তো নাই, সে আমার আত্মীয়ও না, তাকে আমি চিনিও না, এই ধরনের কথা বলে উনি একটা আলোচনায় আসলেন। এবং তখন তাৎক্ষণিকভাবে এটাকে চেক করার উপায় ছিল না, এবং সবাই এটা মেনেও নিয়েছিল। তাই তো ওনার যদি পিতা যদি অস্বীকার করে আমার ছেলে না, তাহলে তো তা নিয়ে আর কোনো কথা থাকে না। এখন এরপরে কি হলো, মিডিয়াগুলো দেখলাম গত একদিন ধরে, গতকালকে এই ডেভেলপমেন্টটা হয়েছে, সবগুলো মিডিয়া একসঙ্গে লাগলো এবং দেখা গেলো তারা খুঁজে খুঁজে ঠিকই বের করে ফেলেছে। আমি কেবল আমি অনেকগুলি মিডিয়াতে দেখলাম এটা, তো আমি যে মিডিয়াটা আজকে নিচ্ছি, যে তার সূত্রগুলি এবং খুঁজে বের করার ব্যাপারে যার রিপোর্টটা আমার কাছে সবচেয়ে পছন্দ হয়েছে, সেটা হলো আজকের পত্রিকায় যে রিপোর্টটা হয়েছে, সৈয়দ রিয়াদ রিপোর্টটা করেছেন। সেই রিপোর্টটা শিরোনাম ছিল বংশীয় এক ছাগলের দোষে আজ বাবা হারা ইফাত। একটু রসিকতা করে করা হয়েছে, বাট রিপোর্টটা খুব ইন্টারেস্টিং। আমি রিপোর্টে কিছু কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কী বলা হয়েছে, যে তরুণ মুশফিকুর রহমান ইফাতের স্কুল কলেজের নথি বলছে তার বাবার নাম মতিউর রহমান। সমাজ ও স্বজনরা বলছেন তারা বাবা ছেলে, কিন্তু ইফাতকে নিজের ছেলে বলে স্বীকার করছেন না মতিউর। দেখুন, শুরুটা কিন্তু ভয়ঙ্কর। ভয়ঙ্কর কেন? একজন পিতা তার সন্তানকেই অস্বীকার করছেন। কেন? এই অস্বীকার করার বিনিময়ে উনি আসলে কী পেতে চাচ্ছেন, সে আলোচনায় আমি যাচ্ছি। যাওয়ার আগে আমি কিছু কিছু জায়গাগুলো একটু আপনাদেরকে জানাতে চাই। সেই জিনিসটা হলো, তারা কিভাবে কি তথ্য প্রমাণ তারা পেয়েছে, যার উপর ভিত্তি করে তারা বলতে পারছে যে ইফাত মতিউর রহমানেরই ছেলে। প্রথমত এই আলোচনাটা সবচেয়ে ভালোভাবে যেটা পাওয়া গেছে, যে ইফাতের যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মার্কশিট যেটা আছে, ভর্তির যে কাগজপত্র আছে, সেখানে দেখা গেছে তার বাবার নাম মতিউর রহমান এবং তার মার নাম হলো শাম্মী আক্তার শিবলি। এটুকু পাওয়া গেছে। এখন এই শাম্মী আক্তার শিবলিটাকে জানা গেছে যে শাম্মী আক্তার শিবলি মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী, উনি এর আগে আরও একটা বিয়ে করেছিলেন। তার গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুরে। তাদের 3 সন্তান, 3 সন্তানের মধ্যে ইফাত দ্বিতীয়। তার বড় বোন ইফতিমা রহমান মাধবী রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী, এবং তৃতীয় জন ছেলে ইরফানের বয়স 7 বছর। শাম্মী আক্তার শিবলি, তার সম্পর্কে জানা গেছে সে ফেনী 2 আসনের যে আওয়ামী লীগ দলীয় সদস্য নিজামুদ্দিন হাজারী তার মামাতো বোন। নিজামুদ্দিন হাজারীকে জিজ্ঞাসা করা হয়েছে, এবং তিনিও নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেছেন যে শাম্মী ডাক্তার শিবু। তিনি বলেছেন যে শিবুর ছেলের নাম আমি জানি না, তার স্বামী মতিউর রহমান এনবিআরের একজন সদস্য। তার একজন সংসদ সদস্য বলছেন মতিউর রহমান শাম্মী আক্তার, তার মামাতো বোন শাম্মী আক্তারের স্বামী। এখন এই জিনিসটা আরও ফেনীর একজন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, তিনিও এই একই সাক্ষী দিয়েছেন। উনি বলেছেন যে ওই নারী নিজামুদ্দিন হাজারীর আপন মামাতো বোন শিবু, সঙ্গের ছেলেটি ইফাত তার সন্তান, শিবু এনবিআরের সদস্য মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী। মোটামুটি তথ্য প্রমাণ কিন্তু পাওয়া গেল। তাহলে মতিউর রহমান কেন অস্বীকার করলেন? এটা হলো সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার। মতিউর রহমানের কী, কেন উনি অস্বীকার করলেন? অস্বীকার করলেন এই কারণে যে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে বলে।
মানে যখন সে স্বীকার করবে যে ইফাত আমার ছেলে, স্বীকার করার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠবে যে ইফাতের এত বিত্ত বৈভব কি করে সম্ভব। ইফাত কিন্তু এই ছাগলটা কেনার আগে একাধিক দামি দামি গাড়িকে পেছনে রেখে উনি কিন্তু পোজ দিয়েছেন। কাজে সেই সমস্ত সম্পদ একটা ইন্টারমিডিয়েট পড়ার ছেলে কোথার থেকে সম্ভব? নিশ্চিত পিতার সম্পদ। এই কারণে সে তার কিন্তু এই ধরনের অস্বীকার কি করা যায়? উনি যখন ছেলেকে এগুলি কিনে দিয়েছিলেন তখন ওনার খেয়াল ছিল না। উনি যখন অবৈধভাবে এই বিপুল অর্থ অর্জন করেছিলেন তখন ওনার খেয়াল ছিল না। তো এখন উনি অস্বীকার করলে কি হয়? এটাকে কোনো মানবিকতার পর্যায়ে পড়ে? ঠিক আছে ভাই, দেখেন দুর্নীতিবাজ অনেকে আছে, কিন্তু তাই বলে সম্পদ রক্ষার জন্য সন্তানকে অস্বীকার করার মতো নিষ্ঠুর পিতা দেখেছেন কখনো? উনি সম্পদের জন্য ওনার নিজের সন্তানকে অস্বীকার করছেন, বলছেন আমার সন্তান না। মানে এই লোকটা কত বড় খারাপ হতে পারে, কত বড় মানে বাটপার টাইপের লোক হতে পারে এই লোকটা, ভাবুন একবার। এখন তার অস্বীকার করার কোনো উপায় নাই যে ইফাত তারই সন্তান। আজকের পত্রিকা আরেকটা কাজ করেছে, সেটা হলো এই মতিউর রহমানের বিরুদ্ধে দুদকের কাছে কিন্তু অনেকগুলো অভিযোগ আগে থেকে ছিল। যে দুদক এই লোকটাকে 4 বার ক্লিন চিট দিয়েছে। প্রথমে দিয়েছে 2004 সালে, তারপরে 2008 সালে, তারপরে 13 সালে, তারপরে 21 সালে। 4 বার তার বিরুদ্ধে অভিযোগ গিয়েছে। 4 বারই দুদক বলেছে না, ওনার কোনো সমস্যা নাই। দুদকটা কে? দুদক কি কোনো যন্ত্র? দুদক কি কম্পিউটার? না, দুদকে কিছু লোক থাকে। সেই লোকগুলো বলেছে, যাদের অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা বলেছে এই মতিউর রহমান ভালো মানুষ, তার বিরুদ্ধে অভিযোগগুলি সত্য নয়। এখন প্রশ্ন করার সুযোগ আছে যে কারা তদন্ত করেছে। এই 4 বার যারা যারা তদন্ত করেছে তাদেরকে কেন তদন্তের আওতায় এখন আনা হচ্ছে না? আপনি নিশ্চিত থাকতে পারেন এরা বিপুল অঙ্কের টাকা খেয়ে ওনাকে ক্লিন চিট দিয়ে দিয়েছে 4 বারই। এই 4 বার যে লোকগুলি ওরা তদন্ত করেছে মতিউর রহমানের, এই প্রত্যেকটা লোককে জবাবদিহিতার আওতায় এনে কঠিন থেকে কঠোরতর সাজা দেওয়া উচিত। কারণ যার মাধ্যমে আপনি দুর্নীতি নিয়ন্ত্রণ করবেন তারাই যদি দুর্নীতিবাজ হয়ে যায় তাহলে দেশে আর থাকেটা কি? বাট সবচেয়ে আশার কথা হলো দুদকের বর্তমান চেয়ারম্যান উনি কিন্তু এই মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগগুলো সেগুলো আবার মানে 5ম বারের মতো অনুসন্ধানের জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং মিটিং করে। সেটা কবে? সেটা ছাগল কাণ্ডের আগে। কিন্তু ছাগলের বিষয়টা উঠছে আপনার ঈদের আগে আগে, কিন্তু ওনার বিরুদ্ধে আবার তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মাসের 4 তারিখে, মানে জুনের 4 তারিখে, আরও আগে 2 সপ্তাহ আগে প্রায়। এটা আমি মনে করি একটা ইতিবাচক দিক, যে তারা আসলেই দুদকের দৃষ্টিতে তারা ছিল, এই মতিউর রহমান ছিলেন, এবং তারা 5ম বারের মতো করতেছেন। এবার কাকে দায়িত্ব দেওয়া হবে তার উপরে নির্ভর করবে যে আলটিমেটলি হবেটা কি। আমি মনে করি এর সঙ্গে একই কথা বলতে চাই যে সবচেয়ে আগে দুর্নীতিমুক্ত করতে হবে দুর্নীতি দমন কমিশনকে। যারা তদন্ত করেন তারা তো এই গ্রহেরই মানুষ না, তারা তো এই বাংলাদেশেরই মানুষ। সেই লোকগুলিকে আগে নিশ্চিত করতে হবে যে তারা দুর্নীতি করে আরেকটা দুর্নীতিকে মানে কোনো রকম ক্লিন চিট দেবেন না। এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। আর সেই সঙ্গে যে পিতা তার সন্তানকে অস্বীকার করে সে তো পিতা নামের কলঙ্ক। এই লোকটা অবশ্য অনেকেরই পিতা, তার একাধিক স্ত্রী আছে, অনেকেই তাদের সন্তানদেরকে বলছে ভেবে দেখুন কেমন পিতা আপনারা পেয়েছেন যে নাকি আপনাকে অস্বীকার করছে, আপনাদেরকে অস্বীকার করছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।